তোমারে জানাই, চলো গ্রামে গঞ্জে যাই। শ্রমিক মজুর কাজ করে, যুবক মাছের চাষ করে, কৃষক খেতে ফসল ফলায়, সোনালি পাটের আঁশ। বাংলাদেশের মানুষ রবে সুখে 12 মাস। এই দেশেতে আউলিয়া কবি জ্ঞানী জন, ইতিহাস ঐতিহ্য প্রত্ন নিদর্শন। তাই তো আমি ঘুরে বেড়াই পথে প্রান্তরে, পথে প্রান্তরে, পথে প্রান্তরে, পথে প্রান্তরে, পথে প্রান্তরে। সুন্দর তোমার মুখের হাসি রে, সুন্দর তোমার বাসি, কি দিয়ে আর বাসবো ভালো রে বন্ধু, কি দিয়ে আর বাসবো ভালো রে বন্ধু, কিছু নাই মোর হাতে, সুন্দর তোমার মুখের হাসি রে। ইচ্ছা হয় না গৃহ কাজে একবার যায়া আসি, তোমার আশায় দেশ বিদেশে রে বন্ধু, তোমার আশায় দেশ বিদেশে রে বন্ধু, ফিরি দিবানিসি, সুন্দর তোমার মুখের হাসি রে ও বন্ধু, সুন্দর তোমার বাসি। মানিকগঞ্জ এদেশের শিক্ষা গবেষণা এবং শিল্প সংস্কৃতির ভুবনে অনেক মণিমাণিক্যের জন্ম দিয়েছে। এ মাটিতে জন্মগ্রহণ করে অনেকেই নিজের কৃতিত্বের আলোয় মানিকগঞ্জ সহ গোটা দেশ এমনকি বিশ্বকেও আলোকিত করেছেন। এদের মধ্যে আছেন লোকসাহিত্য গবেষক ডক্টর দীনেশ চন্দ্র সেন, ভাষাবিজ্ঞানী ও শিক্ষাবিদ শহীদ মুনীর চৌধুরী, নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর অমর্ত্য সেন, অভিনেতা শিশির ভাদুড়ী, সঙ্গীতস্রষ্টা ও চলচ্চিত্র নির্মাতা খান আতাউর রহমানের মতো অনেক গুণী মানুষ। এরা মানিকগঞ্জের আলো বাতাসেই বেড়ে উঠেছেন। ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কিশোরীলাল রায় চৌধুরী এবং ভাষা শহীদ রফিক উদ্দিন আহমেদও মানিকগঞ্জের সন্তান। এই মানিকগঞ্জেরই এক নিভৃত পল্লী বগজুড়ি গ্রামে জন্মগ্রহণ করে যিনি উপমহাদেশে বাংলা চলচ্চিত্র শিল্পের পথিকৃৎ হিসেবে পরিচিত, তিনি হীরালাল সেন। বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে মানিকগঞ্জ জেলার বগজুড়ি গ্রাম। অবিভক্ত ভারতবর্ষের এই গ্রামেই 1866 সালে হীরালাল সেনের জন্ম। 6 ভাই বোনের মধ্যে হীরালাল ছিলেন দ্বিতীয়। মানিকগঞ্জ মাইনর স্কুলে হীরালালের শিক্ষাজীবন শুরু হয়। ঢাকার জিন্দাবাহার লেনে তার পূর্বপুরুষদের আবাস ছিল। হীরালাল সেনের পিতামহ গোকুলকৃষ্ণ মুন্সী ছিলেন ধনাঢ্য জমিদার। তিনিও আইন পেশায় নিয়োজিত ছিলেন। ঢাকার নওয়াব আব্দুল গনির সাথে তার বেশ সখ্য ছিল।
দিনাজপুরের সেরেস্তাদার শ্যামচাঁদ ছিলেন হীরালালের মাতামহ। তিনি কবিতা লিখতেন। পিতা চন্দ্রমোহন সেন ঢাকায় আইন ব্যবসা করতেন। তৎকালীন ঢাকার ব্রাহ্ম সমাজে তার বেশ নাম ডাক ছিল। তিনি পত্রিকাও সম্পাদনা করতেন। হীরালালের মায়ের নাম বিধুমুখী। হিরণপ্রভা, ক্ষীরোদা আর সরোজিনী হীরালালের 3 বোন, আর 2 ভাই মতিলাল ও দেবকীলাল। পিস্তুত ভাই দীনেশ হীরালালের প্রায় সমবয়সী। এই দীনেশই পরবর্তী জীবনে দীনেশচন্দ্র সেন, বিখ্যাত লোকসাহিত্য বিষয়। বগজুড়ি গ্রামে হীরালাল অতি সাধারণভাবে বেড়ে উঠেছিলেন। তার লেখাপড়ার পরিবেশও ছিল অতি সাধারণ। স্কুলে বাংলা, ইংরেজি, গণিত পড়ার পর এক মৌলানা সাহেব বাড়িতে এসে ফার্সি পড়াতেন, আর সন্ধ্যাবেলায় মায়ের কাছে বসে ভাই বোনের রামায়ণ, মহাভারতের গল্প শোনা। দীনেশেরই দেখানো ছায়াবাজি হীরালালের জীবনে চলচ্চিত্রকার হয়ে উঠবার অন্যতম প্রধান অনুপ্রেরণা। ছায়াবাজির খেলা ছোট্ট হীরার মাথায় যেন ভাবনার ঘোর তৈরি করেছিল। কখনো কোনো ছায়া থেকে যে এমন করে আনন্দের খেলা হতে পারে, কিশোর হীরা তা ভাবতেই পারেনি। আর এই ভাবনাই তার কিশোরবেলার সব খেলার আনন্দ ভুলিয়ে দেয়। গ্রাম ও শহর, এই 2 সংস্কৃতির মধ্যেই হীরা বেড়ে উঠতে থাকেন। তার মন মানসিকতায় গ্রামীণ জনপদের ছায়া আর শহুরে আভিজাত্যের পরিশীলতা সমানভাবে বিস্তার লাভ করে। এর মধ্যে মাইনর স্কুলের পড়া শেষ করে হীরালাল 1879 সালে ঢাকার সর্বপ্রথম স্কুল কলেজিয়েট স্কুলে ভর্তি হন। কলেজিয়েট স্কুলে তার পড়াশোনা ভালোভাবেই শেষ হয়। এদিকে পিতা চন্দ্রমোহনের তখন কলকাতায় কাজের খুব চাপ। তিনি ভাবেন হীরালালকে তিনি কলকাতায় রেখেই পড়ালেখা করাবেন। 1887 সালে হীরালাল কলকাতায় পড়তে যান। কলেজে ভর্তি হয়েই ভাবতে থাকেন পড়ালেখার বাইরে আর কি করা যায়। মায়ের কাছ থেকে টাকা নিয়ে কেনা ক্যামেরা দিয়েই শুরু হয় এবার ছায়াবাজি থেকে ফটোগ্রাফির খেলা। পরে হীরালাল এইচ.এল. সেন অ্যান্ড ব্রাদার্স নামে একটি স্টুডিও প্রতিষ্ঠা করেন। ফটোগ্রাফিতে হীরালাল ক্রমশ দক্ষ হয়ে ওঠেন। সারাক্ষণ তার চিন্তা চেতনায় তো ছায়াবাজির স্বপ্ন লেগেই আছে। তাই তিনি ফটোগ্রাফি নিয়ে মেতে ওঠেন। ব্রিটিশ বোন অ্যান্ড শেফার্ড কোম্পানির উদ্যোগে আয়োজিত রামপাট থেকে হুগলিতে সূর্যাস্ত ফটোগ্রাফি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক পুরস্কার পান। টাইমস অফ ইন্ডিয়াতে এ খবর ফলাও করে প্রচার করা হয়। বিদেশিরা একজন বাঙালির এমন অর্জনে বিস্ময় বোধ করে। তারা বিষয়টিকে অবিশ্বাস্য মনে করে। জাস্টিস ম্যাকলেন হীরালালের ছবি তোলার বিষয়টি বোঝার জন্য তাকে আমন্ত্রণ জানান। তার উপস্থিতিতে হীরালাল ছবি তুলে আবারও শ্রেষ্ঠত্বের পরিচয় দেন। ম্যাকলেন খুশিতে আপ্লুত হয়ে হীরালালকে আরেকটি সোনার মেডেল দেন। সর্বভারতীয় প্রেক্ষাপটে এটাই প্রথম কোনো বাঙালি আলোকচিত্রের পুরস্কার প্রাপ্তি এবং স্বীকৃতি। স্থির আলোকচিত্রে বিশেষ পারদর্শিতাই হীরালালকে অতিমাত্রায়
আত্মবিশ্বাসী করে তোলে। এবার ফটোগ্রাফি হয়ে ওঠে তার ধ্যান জ্ঞান। ফটোগ্রাফিকে আরও কিভাবে জীবনের কাছাকাছি এবং বিশ্বাসযোগ্য করে তোলা যায়, হীরালাল এই ভাবনায় মেতে ওঠেন। মা বিধমুখী ছেলেকে সংসারী করবার উদ্দেশ্যে বিক্রমপুরের সোনারং গ্রামের তৎকালীন ব্রিটিশ আমলে কর্মরত ডেপুটি ম্যাজিস্ট্রেটের কন্যা হেমাঙ্গিনী দেবীর সঙ্গে হীরালালের বিবাহ দেন। বিবাহের কিছুদিন পরে হীরালাল সপরিবারে কলকাতায় চলে আসেন। দেশি বিদেশি পত্রিকা আর জার্নালে সারাক্ষণ তার খোঁজ খবর চলে। পৃথিবীর কোথায় ফটোগ্রাফির নতুন কি উদ্ভাবন হচ্ছে সেদিকেও থাকে তার সার্বক্ষণিক নজর। কিন্তু স্টিভেনসন হীরালালকে তেমন কোনো সাহায্য করেননি। হীরালালের মনে তখন জেদ চাপে, এই বিদ্যা তাকে শিখতেই হবে। 1900 সালে হীরালাল লন্ডন থেকে মুভি ক্যামেরা আমদানি করেন, আর তা নিয়ে প্রবল উৎসাহে চলে আসেন বগজুরি গ্রামে তার নিজের জন্মভিটায়। পরবর্তী সময়ে হীরালাল এই ক্যামেরাতেই তৈরি করেন তার জীবনের প্রথম ছবি, এ ডান্সিং সিন ফ্রম অপেরা। এটা দ্য ফ্লাওয়ার অব পার্সিয়ার অনুকরণ করেই নির্মিত। এরপর কলকাতায় ফিরে এসে হীরালাল রয়্যাল বায়োস্কোপ কোম্পানি প্রতিষ্ঠা করেন। এ কাজে তাকে সহযোগিতা করেন সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যাপক ফাদার লাফো। হীরালাল সারা দেশ জুড়ে রয়্যাল বায়োস্কোপ কোম্পানির ব্যানারে চলচ্চিত্র প্রদর্শন শুরু করেন। 1900 সালের 1 ডিসেম্বর থেকে হীরালাল বাণিজ্যিকভাবে বায়োস্কোপ প্রদর্শন শুরু করেন ক্লাসিক থিয়েটারে। সে সময় ক্লাসিক থিয়েটারের মালিক ও বিশিষ্ট ব্যবসায়ী অমর দত্তের সাথে হীরালালের ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। অমর দত্তের প্রেয়সী ছিলেন ক্লাসিক থিয়েটারের নায়িকা কুসুম কুমারী। অমর দত্ত তার প্রেয়সী কুসুম কুমারীকে ভালোবেসে একটি বাগান বাড়ি উপহার দেন। একদিন ক্লাসিক থিয়েটারে আলিবাবা নাটকের প্রদর্শনী শেষে অমর দত্ত হীরালালকে নায়িকা কুসুম কুমারীর সাথে পরিচয় করিয়ে দেন। প্রথম দেখাতেই কুসুমের প্রতি দুর্বল হয়ে যান হীরালাল। এরপর তার নিয়মিত যাতায়াত শুরু হয় কুসুমের বাগান বাড়িতে। ধীরে ধীরে কুসুমের সাথে হীরালালের সম্পর্ক গভীর হয়। পরের বছর 2রা ফেব্রুয়ারি নিখিল ভারত শিল্প প্রদর্শনীতে হীরালাল চলচ্চিত্র প্রদর্শন করেন। ছোট ভাই মতিলাল আর ভাগ্নে কুমার শঙ্কর গুপ্তকে হীরালাল তার ব্যবসার কাজে যুক্ত করেন। চলচ্চিত্র প্রদর্শনীর ব্যবসাও বেশ জমে ওঠে। হীরালাল এবার বিদেশ থেকে আরও উন্নত মানের ক্যামেরা নিয়ে আসেন। অন্ধবিশ্বাসে হীরালাল তার ছোট ভাই মতিলাল ও ভাগ্নেকে দাপ্তরিক কাজের দায়িত্ব দিয়ে নিজে ক্যামেরা নিয়ে মাঠে ঘাটে কাজ করে বেড়ান। আর এই সুযোগ কাজে লাগান মতিলাল। ভাই মতিলাল, ভাগ্নে শঙ্কর,
কুসুম কুমারী এবং দেশি বিদেশিদের পাতানো ফাঁদে জড়িয়ে হীরালাল ধীরে ধীরে নিঃস্ব হয়ে পড়েন। চলচ্চিত্রের পাশাপাশি হীরালাল সেনই প্রথম বাঙালি যিনি জবা কুসুম তেল এবং সালসা পিল ওষুধের বিজ্ঞাপন চিত্র নির্মাণ করেন। একসময় ভাই মতিলালের সাথে হীরালালের ব্যবসায়িক বিরোধ দেখা দেয়। দুই ভাই আলাদা হয়ে যান। বিষয় সম্পত্তি সব হারিয়ে হীরালাল নিঃস্ব অবস্থায়ও বাঙালি ধীবর ও জেলের ছেলে নামে দুটি ছবি নির্মাণ করেন। এ সময় থেকেই স্বদেশী ও বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সূত্রপাত। ভাতৃবিরোধ, মানসিক অশান্তি আর শারীরিক অসুস্থতার কারণে একসময় হীরালালের চারপাশের আলোগুলো যেন নিভে যায়। তারপরও তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে নির্মাণ করেন ভ্যাগাবন্ড। প্রচণ্ড আর্থিক সংকটে পড়তে হয় তাকে, তবু দুঃখ কষ্টের মাঝেও নতুন কিছু করার আনন্দ তার পিছু ছাড়েনি। অসুস্থ অবস্থাতেও আলিবাবা ছবির প্রতিটি ফ্রেম রং তুলিতে এঁকে এঁকে হীরালাল রঙিন আলিবাবায় রূপান্তরিত করেছিলেন। তাহলে পুরো ছবির জন্য কত ফ্রেম এভাবে অসুস্থ হীরালাল রঙিন করেছিলেন ভাবা যায়। ঢাকার নবাব বাড়ি, ভাওয়াল রাজবাড়ি, ভোলা, চট্টগ্রাম ও ভিক্টোরিয়া পার্কে হীরালাল চলচ্চিত্র প্রদর্শনী করেছিলেন। হীরালালের তখন খুবই খারাপ অবস্থা। বুঝতে পারছিলেন দিন ফুরিয়ে আসছে। 1911 সালের দিকে তিনি শেষবারের মতো জ্বলে ওঠার চেষ্টা করেন। তিনি কাজ করেন দিল্লি দরবারের উপর। 1912 সালে তার চিত্রায়িত দিল্লি দরবার ছবিটি প্রদর্শিত হয়। এটাই তার শেষ সৃষ্টি। তারপর শরীরের অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। হীরালাল দুরারোগ্য এক ব্যাধিতে আক্রান্ত হন। এই অবস্থায় ছবি বানাতে গিয়ে অনেকের কাছে ব্যক্তিগতভাবেও প্রতারিত হতে হয়। এ সময় তাকে তার প্রিয় ক্যামেরা বন্ধক দিয়ে চিকিৎসা করতে হয়েছে। (1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কারে ভূষিত হলে কলকাতার শিল্প সাহিত্য অঙ্গন আলোড়িত হয়। এর পরপরই শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। আর্থসামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বিপর্যয় ঘটে সারা পৃথিবী জুড়ে। চরম অর্থকষ্টে হীরালাল দেনার দায়ে আবদ্ধ হয়ে পড়েন। এই দুর্দিনে হীরালালের একমাত্র বন্ধু ছিলেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত। তিনি হীরালালকে সঙ্গ দিতেন, শোনাতেন আশার বাণী। চারপাশে ঘন অন্ধকার, তার মাঝেও হীরালাল এক নতুন শতাব্দীর স্বপ্ন দেখে। নতুন আলোর ইশারা যেন তাকে হাতছানি দেয় বারবার। যন্ত্রণায় আমার জ্ঞান চক্ষু
ঘিরিল রে যেমন রাহুতে এসে, মনের আর বুঝাই কিসে, অবুঝ মনের আর বুঝাই কিসে। বনে আগুন লাগে দেখে সর্বলোকে, মন আগুনকে দেখে মন কুঠা ফেসে। কারে শুধাবো সব কথা, কে ঘুচাবে ব্যথা। মন আগুনে মন দগ্ধ হতেছে, মনের আর বুঝাই কিসে, অবুঝ মনের আর বুঝাই কিসে। ভবে আশায় আমার মিথ্যা আশা হলো, আশার ভাবিয়ে সে সকল ফুরালো। পূর্বের যে স্বীকৃতি ছিল পেলাম সেই ফল, আর না জানি কি হবে অবশেষে। মনের আর বুঝাই কিসে, অবুঝ মনের আর বুঝাই কিসে। অবুঝ মনের আর বুঝাই কিসে। কারে শুধাবো সব কথা, কে ঘুচাবে। 1917 সালের 29 অক্টোবর চরম অসুস্থতা এবং দারিদ্র্যের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হীরালাল সেন। সিনেমার প্রথম বাঙালি এভাবেই হারিয়ে যান। জ্ঞান চক্ষু